আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারী ও নাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে হাজারী ও নাক স্যারের রসায়ন বইয়ের অনুশীলনে সবগুলো এমসিকিউ একে একে সলভ করব। তারই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে গুণগত রসায়ন, এর ইতিমধ্যে 6টি ক্লাস কিন্তু নিয়ে নিছি। প্রতিটি ক্লাসে 25টি করে এমসিকিউ থাকে। তো এই চ্যাপ্টারে মোট 163টি এমসিকিউ ছিল। আমরা ইতিমধ্যে 144টি এমসিকিউ সলভ করে ফেলছি। তো এখন আমরা এই যে 144 থেকে 163 পর্যন্ত যে কটা এমসিকিউ রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের অভিন্ন যেই এমসিকিউগুলো উদ্দীপক দেওয়া। এই এমসিকিউগুলো সাধারণত তোমাদের অ্যাডমিশন কিংবা মেডিকেল বা এসব কিছু আসে না। তবে একাডেমিতে কিন্তু এসব প্রশ্ন অবশ্যই আসে। আর যারা অ্যাডমিশনের ভর্তি যোদ্ধা রয়েছে বা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তো তারা কিন্তু এগুলো শিখতে পারো, কারণ এখান থেকে অনেক থিওরি রয়েছে যেগুলো তোমাদের বেসিক বা ভিত্তি এটা শক্ত করবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আমি আরমিন রায়হান আছি তোমাদের সাথে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, যে জেড মোলটি শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ সৃষ্টি করে। আচ্ছা, জেড মোলটি কি সেটা দেখে আসি। এখানে দেখো ছোট করে লেখা আছে, এটা হয়তো দেখা যাচ্ছে না ইলেকট্রন বিন্যাসটা। এই যে Z2+ আর্গন 3D9 ইলেকট্রন বিন্যাসটা তোমাদের সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি। তাহলে দেখো, এই যে আর্গন ছিল, আচ্ছা আর্গন কত, আর্গন হচ্ছে 18, এটা আমরা সবাই জানি। তো এখানে আছে 3D9 আর হচ্ছে 4s0। আচ্ছা দেখো 4s0, তার মানে 4s এর যে দুইটা ইলেকট্রন ছিল ওই দুইটা ইলেকট্রন কিন্তু চলে গেছে, কারণ এখানে দেখো জেড, এখানে জিনিসটা ছিল Z2+ ছিল। Z2+ মানে হচ্ছে যে এখান থেকে যে 4s থেকে দুইটা ইলেকট্রন ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে, হয়ে ও হচ্ছে Z2+ আয়নটা ধারণ করছে। আচ্ছা, এখন এই জেডটা আসলে কি হবে, আমি যদি মনে করি যে এটা 2+ ছিল না, তখন কি ছিল থাকতো, এখানে 2 থাকতো, তাহলে কত হইতো, যে এখানে আছে 9, এখানে আছে 2, তো টোটালি এটা হতো 29, তাই না? আর 29-এ থাকে কে, 29-এ থাকে হচ্ছে কপার। তাহলে এই মোলটা হচ্ছে আসলে কপার 2+, কপার 2+। তখন আমাদের কিন্তু এখানে এই 2টা থাকবে না, এখানে 0 হয়ে যাবে। তো আমরা পেয়ে গেছি যে Z= কপার 2+, Z= কপার 2+, এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো যে জেড মোলটি, তার মানে কপার 2+ যে মোলটি রয়েছে, এটা শিখা পরীক্ষায় কোন বর্ণ সৃষ্টি করতে পারে। আচ্ছা দেখো, শিক্ষা পরীক্ষায় কোনটা কি বর্ণ সৃষ্টি করে এগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এগুলো কোনো উপায় নেই। তো বিভিন্ন ট্রিক্স আছে, ওই ট্রিক্স দিয়ে তোমরা যেভাবে পারো মনে রাখো। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে কপার 2+, এটা হচ্ছে নীলাভ সবুজ যেই বর্ণটা আছে ওটা শিক্ষা পরীক্ষায় এই বর্ণটা দেয়। তো এগুলো আরো অনেক কিছু রয়েছে, যেমন সোডিয়াম সোনালী হলুদ দেয়, হ্যাঁ, ক্যালসিয়াম ইটের মতো লাল দেয়। এই জিনিসগুলো একটু তোমরা একটু শিখে নিও, কারণ মুখস্থ করে নিও। আমাদের হাজারিনাগ যে বইগুলো রয়েছে, হাজারিনাগের বই আমার সামনে আছে, এখানে কিন্তু দেওয়া আছে দেখো শিক্ষা পরীক্ষায় কোনটা কি আছে, কোন আয়ন কোনটা কি ইয়া করে। তোমরা হচ্ছে এগুলো একটা নোট করে সুন্দরভাবে এগুলো মুখস্থ করে নিতে হবে। বিভিন্ন টেকনিক তোমাদের নিজের মতো টেকনিক বের করে মুখস্থ করে নিবা। এগুলো অনেক এত পরিমাণ যে আসলে সবসময় মনে থাকে না। আচ্ছা দেখো, তো জেড মোলটি শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দান করবে। আচ্ছা, আজানটা শেষ হোক, একটু এক্সকিউজ দেন। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, যে একই প্রশ্নের উদ্দীপকটা কিন্তু একই ছিল, তাই না? হ্যাঁ, উদ্দীপকটা একই ছিল। এটা হচ্ছে Z2+ আর্গন 3D9 এবং 4s0, এই যে উদ্দীপকটা ছিল। তো এটা দিয়ে দ্বিতীয় একটা প্রশ্ন, তোমাদের এই প্রশ্নগুলো অভিন্ন প্রশ্নগুলো কি করে, যে একটা উদ্দীপক দিয়ে দেয়, এখন এটার আন্ডারে 2 থেকে 3টা প্রশ্ন আর কি আসে। তো আমাদের এখানে যেহেতু একটা একটা করে প্রশ্ন আসতেছে, তার মানে প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপক শো করতেছে। আচ্ছা, তো ওই প্রথম যে প্রশ্নটা ছিল ওই উদ্দীপকটাই। আচ্ছা দেখো, আমরা Z2+ মানে এখানে আমরা কপারটা শনাক্ত করছি, জেড মানে এখানে আমরা কপার যে আয়নটা আছে ওটা শনাক্ত করছিলাম, তাই না? এখন এই জায়গায় কি বলছে দেখো, যে গুণগত বিশ্লেষণে জেড মোলটি আয়ন শনাক্তকরণে বিকারক হিসেবে ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? কপারের ক্ষেত্রে আমরা যে হাজারিনাগ স্যারের বইতে দেখছিলাম
যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা ইউজ করা হয়, এই যে তোমার নীল যে গাঢ়, প্রথমে হালকা নীল পরে গাঢ় নীল বর্ণ ধারণ করে কপারটা, এবং অ্যামোনিয়াম যে পটাশিয়াম ফেরোসায়ানেট যেটা এই দ্রবণটা, এটার সাথে হচ্ছে লালচে বাদামি সৃষ্টি করে, লালচে বাদামি বাদামি আর এটা হচ্ছে নীল, নীল। এগুলো তোমরা হাজারিন আক্সারের বইতে একদম এ টু জেড পেয়ে যাবে। 100 হাজারিন আক্সারের বইতে তোমরা যদি দেখতে চাও, আচ্ছা এই যে 186 নম্বর পেজে হাজারিন আক্সারের বইতে সুন্দর মতো করে দেওয়া রয়েছে যে কপারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে গাঢ় নীল বর্ণ তৈরি করতেছে। ওকে, তারপর হচ্ছে যে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণ, একদম স্পষ্টভাবে দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নোটবুক রেকর্ড খাতার লেখার নমুনা, যে এই টপিকটা ছিল ওইটা থেকে আসছে কিন্তু এখানে। আচ্ছা আমরা পরের প্রশ্ন যাই। তাহলে এখানে এটার সাথে কিন্তু কোনো কপারের কোনো শনাক্তকরণে এই যে এটার সাথে কোনো বিক্রিয়া নাই, তো এটা ভুল আছে। তো সঠিক উত্তর এখানে কোনটা হতে পারে? 1 ও 2। ঠিক আছে, আচ্ছা আমরা উত্তরটা দেখে নিই। হ্যাঁ 1 ও 2। পরের প্রশ্ন, এটা চেঞ্জ করছে উদ্দীপক। উদ্দীপকটা দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ 1 × 10⁻³ মোল যেই এটা রয়েছে, লেড আয়োডাইডটা রয়েছে, এটার দ্রবীভূত হয়। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে লেড আয়োডাইড যেটা রয়েছে এর গুণফলটা নির্ণয় করতে হবে, আয়নিক গুণফল বা দ্রাব্যতা গুণফল। ওই যে কেএসপির মান, এটা আমরা কিন্তু প্রথমের দিকে প্রচুর পরিমাণ শিখে আসছে কেএসপির মানটা কিভাবে বের করতে হয়। কেএসপি যে দ্রাব্যতা গুণফল, এটা হয় যে এখানে দেখো এই যে পিবির জন্য আমরা কি করব, এটা যদি সিঙ্গেল আছে শুধু এস রাখবো, গুণ আকার আছে। দেখো আয়োডিনটা এখানে কিন্তু 2 আছে, তার মানে আগে 2 চলে আসে, তারপরে এখানে উপরে স্কোয়ার চলে আসে। এভাবেই তো করছে তাই না? এখন দেখো এটাকে করলে কত হয়, 4s³। আচ্ছা, তো এখন এখানে আমাদের মানটা দেওয়া আছে, এই যে দ্রাব্যতা দেওয়া আছে দেখো 1.1 × 10⁻³ দ্রাব্যতা যেহেতু দেওয়া আছে ওটা আমরা দিয়ে দিই 10⁻³ আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা খুব সহজ ক্যালকুলেশন, দেখো এখানে 3 গুণ করে দিলে হয়ে যাবে। এগুলো কিন্তু অ্যাডমিশনে আসতে পারে, 10⁻৯। তাহলে কোনটা মিলতেছে দেখো, এই যে প্রথমটা মিলতেছে, প্রথমটা কিন্তু মিলতেছে। কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনে আসার উপযোগী, কারণ হচ্ছে এগুলো হাতে কলমে করা যাচ্ছে খুব সহজেই। তো অ্যাডমিশনে সাধারণত যেগুলো জটিল ক্যালকুলেশন ওগুলো দেয় না, সিম্পল ক্যালকুলেশনগুলো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আমরা উত্তরটা দেখে আসি। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, ওই একই প্রশ্নটা, হ্যাঁ ওই একই প্রশ্ন উদ্দীপকটার আরেকটা প্রশ্ন দেওয়া আছে। তো উদ্দীপকে আয়োডাইডের আয়নের ঘনমাত্রা যদি দ্বিগুণ করে দেই, তাহলে লেড আয়োডাইডের সাথে সাম্যাবস্থা থাকা lead-2+ আয়নের ঘনমাত্রার উপর হ্রাস বৃদ্ধি কিরূপ প্রভাব পড়বে। এখন দেখো আমাদের একটা বিষয় দেখছিলাম যে এই জায়গাটায় আবার লাশ অ্যাথিলের নীতিও কিন্তু কাজ করবে। হ্যাঁ, এখানে যে সাম্যাবস্থার কথা চলে আসছে, সাম্যাবস্থার কথা যখন চলে আসবে তখন কিন্তু লাশ অ্যাথিলের নীতি কাজ করতেছে। আর এই জায়গায় দেখো যে ঘনমাত্রা দ্বিগুণ করলে যে লেড আয়োডাইড, এটা যদি আমরা লিখি লেড আয়োডাইড, আচ্ছা এগুলো ঘনমাত্রা কোনটা বাড়বে? এটা দেখো, এটা ভেঙে কি হয়, এখানে হচ্ছে লেড হয়, এখানে হচ্ছে কি হয় আয়োডাইড হয়, 2 আয়োডাইড হবে। আচ্ছা এটা হলো। এখন দেখো তো এই ধরনের যদি বিষয়টা ঘটে, তাহলে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, ঘনমাত্রা যে কি হয় কিভাবে বের করা, এটা ক্ষেত্রে ঘনমাত্রাটা কত হবে? এটা ক্ষেত্রে ঘনমাত্রা আমরা এস ধরি, আর এটা ক্ষেত্রে ঘনমাত্রা কি হচ্ছে 2s। এখন দেখো বিষয়টা কি, ঘনমাত্রা এগুলো। এখন দেখো আমি কি করতেছি, এটা তো সাম্যাবস্থা, এদিকেও আসবে তাই না, সাম্যাবস্থা। ওকে, তো সাম্যাবস্থার অঙ্ক এখানে ঢুকাই দিছে, তো অন্য চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা দেখো এখন দেখো এই যে লেড আয়োডাইডের ক্ষেত্রে আমরা কি করতেছি, যে কার ঘনমাত্রা, আয়োডাইডের ঘনমাত্রা দ্বিগুণ করে ফেলবো। আয়োডাইডের ঘনমাত্রা দ্বিগুণ, মানে এটা দ্বিগুণ করতেছি, এটা দ্বিগুণ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 4 গুণ,
দ্বিগুণ মানে কি 4 গুণ। এখন একটু বিষয়টা খেয়াল করতে হবে যে এই জায়গাটা আমরা কেএসপি দেখছিলাম যে দ্রাব্যতা গুণফল কেএসপি, দ্রাব্যতা গুণফল কি এসেছে এই দুইটা আয়নের গুণফল না, এই যে লেটটা এটার যে গুণফল আর হচ্ছে এই যে আয়োডেট, এই দুইটা আয়নের গুণফল, এই দুইটা আয়নের গুণফলই তো দ্রব্যতা গুণফল। এখন আমি যদি এই জায়গায় আয়োডিনটা বাড়ায় দিই, হ্যাঁ লেখার ভিতরে চলে গেছে, আচ্ছা ধরো আমি যদি এখানে আয়োডিনটা কি করে দিই, দ্বিগুণ করে দিই, আয়োডিন দ্বিগুণ করে দিই, তখন কি করবে, এই যে এই পাশে আমি আয়োডিন দ্বিগুণ করে দিছি, মানে দ্বিগুণ করলে হচ্ছে যে কত 4 গুণ করে দিচ্ছি, 4 গুণ করে দিচ্ছি এখানে। তো এখানে যেহেতু 4 গুণ হয়ে যাচ্ছে, এটাকে প্রশমিত করতে, ব্যালেন্স করতে কি করবে, এটা বিক্রিয়া কি বাম দিকে চলে যাবে না, বিক্রিয়া তো বাম দিকে অগ্রসর হবে, কারণ বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে লার সাথে নীতি অনুযায়ী, এখানে তো বোঝাই যাচ্ছে। এখন দেখো একটা বিষয় দেখো, আবার কেএসপির যে ধারণাটা আছে, কেএসপি, এই কেএসপি দ্রাব্যতা গুণফল, এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু দেখো এই যে লেট, এগুলো একটু মুছে দিই, আচ্ছা এই যে লেটটা রয়েছে এটার আয়নের গুণফল আর আয়োডিন এই আয়নটার গুণফল, তাই না? আচ্ছা এখন দেখো আমি যদি এটাকে কত গুণ করে দিচ্ছি, 4 গুণ করে দিচ্ছি ঘনমাত্রা, আমি এটার ঘনমাত্রার কথা 4 গুণ করে দিচ্ছি, দ্বিগুণ মানে কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে অলরেডি। তো 4 গুণ করলে এখন এই দুইটার গুণফল যাই করি না কেন, এই কেএসপির মান তো ধ্রুবক, তাই না? কেএসপির মান হচ্ছে ধ্রুবক, এগুলো তো লং হয়ে যাবে এটা করতে গেলে। আচ্ছা দেখো এই যে কেএসপির মান ধ্রুবক, এখন এই দুইটার গুণফল আমি এখানে বাড়াই কমাই যাই করি, আমার মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে না, কেএসপির মান পরিবর্তন হবে না। তাহলে এখানে যদি 4 গুণ বাড়াই, তাহলে এটাকে কত গুণ কমাতে হবে, এটাকে যদি 4 গুণ বাড়াচ্ছি, তাহলে এই লেটটাকে আমাদের 4 গুণ কমায় দিতে হবে, তাই না? এখানে 4 গুণ কমায় দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে দেখো 1/4 হবে, যেহেতু হ্রাস হবে, কত হ্রাস হবে সেটা আমাদের দেখতে হবে যে যে লেড আয়নের ঘনমাত্রাটা, লেড আয়নের ঘনমাত্রাটা এই যে 1/4 গুণ হ্রাস হবে, বোঝা গেছে? আচ্ছা এটা হচ্ছে পরের যে অন্য চ্যাপ্টারগুলো আছে না, যে এই যে সাম্যাবস্থার বিষয়টা, লার সাথে যে নীতি রীতি আছে, ওখানে ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিব এই জিনিসগুলো, হ্যাঁ এটা হচ্ছে অন্য চ্যাপ্টারে মেবি অঙ্ক চলে আসছে এখানে। আচ্ছা এখন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হয়তো তোমরা বুঝতেছো না, তো আমি একটু আঁকায় দেখাই তোমাদের সুবিধার্থে। তো এখানে কি দেওয়া আছে, একটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপ 1 দেখো কিনা জানি না, গ্রুপ 1 গ্রুপ 2 ডিভাইড করে দিই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়, এটা হচ্ছে চতুর্থ পর্যায়, এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2। আচ্ছা এটা হচ্ছে উদ্দীপক। এখন বলছে যে কিউ মানে এই যে এই কিউ মোলটা, এটার কথা বলা আছে, কিউ মোলের পরমাণু সর্বশেষ অরবিটালে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বের করো। আচ্ছা এগুলো কি আমাদের দেখতে হবে যে তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে কারা থাকে, এগুলো থাকে হচ্ছে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম এই দ্বারা আছে এরা। এরপর দেখো আমাদের, আমি গ্রুপটা এখানে আঁকিয়ে দিই তো এই বেটার হয়, ধরো হচ্ছে এই এরকম বিষয়গুলো আছে, ধরো এটা তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ পর্যায়ে, ওকে এটা ধরো গ্রুপ 1, এটা গ্রুপ 2। এখন দেখো গ্রুপ 3 তে আছে কি, সোডিয়াম আছে, তাই না? সোডিয়াম আছে, আমি কালার চেঞ্জ করে দেই। সোডিয়ামের পর কি আছে, পটাশিয়াম, এখানে সোডিয়ামের পর কি আছে, ম্যাগনেসিয়াম, এখানে পটাশিয়ামের পর কি আছে, ক্যালসিয়াম, এই জিনিসগুলো আছে, এই তো এগুলোই তো, একটু সুন্দর করে লিখে দিই, হ্যাঁ বাস। তো এখন বলছে আমাকে কিউ, এটা হচ্ছে কিউটা, এটার মান হচ্ছে কিউ, এই কিউ বা ক্যালসিয়াম এর সর্বশেষ অরবিটালে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো আমরা জানি যে ক্যালসিয়াম দেখো গ্রুপ 2 এ, তার মানে হচ্ছে গ্রুপ 2 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে বলতো, এই যে S2 থাকে না, S2 থাকে গ্রুপ 2 এর ক্ষেত্রে, আর গ্রুপ 1 এর ক্ষেত্রে থাকে কত, গ্রুপ 1 এর ক্ষেত্রে থাকে S1, এটাই তো। এখন দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে যেহেতু S2 আছে, তার মানে দেখো S1 মানে কি, S1 মানে হচ্ছে L এর মান হচ্ছে 0, আর L এর মান যদি 0 হয় তাহলে M এর মান কত হয়, M এর মানও 0, মানে এই যে ম্যাগনেটিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত আসবে, 0। 0 কোথায়, এই যে বললাম। আচ্ছা এটা তো ক্লিয়ার তাই না?
তো এই উদ্দীপক দিয়ে আবার পরবর্তীতে আবার কোয়েশ্চেন করবে, যেহেতু একই উদ্দীপকে। একটু মনে রাখো কোনটা কি ছিল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো ছিল। আচ্ছা, যাই হোক আমি আবার আঁকা দিই। সোডিয়াম, পটাশিয়াম, সরি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো ছিল। ওকে, তৃতীয়, চতুর্থ, 1 2। আচ্ছা, এখন দেখো উদ্দীপকের মৌলসমূহের মধ্যে সব মৌল শিখা পরীক্ষা বর্ণ সৃষ্টি করে না। হ্যাঁ, এখানে সব মৌল শিখা পরীক্ষা বর্ণ সৃষ্টি করবে না। যেমন ম্যাগনেসিয়াম এরা করে না, আমরা সোডিয়াম, এই যে সোডিয়াম টোডিয়াম এরা কিন্তু করে। শিখা পরীক্ষা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই শিখা পরীক্ষা তোমরা সব মুখস্থ করে নিও, কোনটা কি করে না করে, কারণ এখান থেকে হিউজ পরিমাণ এমসিকিউ আসে। তোমাদের সব করার দরকার নেই, তোমরা হচ্ছে হাজারি নাকসারের যে কোড আছে ওই কোডে পড়ে যাও, যথেষ্ট। কারণ ওখান থেকে কমন করে দেয়, মনে করো হচ্ছে হাজারি নাকসারের বই থেকে হুবহু তুলে দিয়ে দেয়, বুঝছো? তো তোমাদের সব এত প্রাণার দরকার নেই, হাজারি নাকসারের যে কোড আছে ওই কোডে একটু নোট করে মুখস্থ করো। আচ্ছা দেখো, এই যে এগুলো এটার মতো লাল, সোনালী, হলুদ, বেগুনি এগুলো দেয়। ম্যাগনেসিয়াম তো পাইনি কখনো। আচ্ছা, ম্যাগনেসিয়াম দিবে না, তাহলে এটা হচ্ছে হ্যাঁ ম্যাগনেসিয়াম দিবে না, বা সব না দিলে একটা রাইট করতে পারি আমরা। তো কিউ মূলের আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট, এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এটা অলওয়েজ এই যে ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট আয়ন শনাক্ত করে বিক্রি করা হয়। এগুলো সব হাজার নাকসারের বইতে অসংখ্য দেওয়া আছে, এগুলো নোট করে, সবগুলো নোট করে পড়তে হবে। দেখো এই যে তোমার আয়ন শনাক্তকরণ 182 পেজ থেকে শুরু করে 180 পেজ থেকে শুরু করে অনেকগুলো দেওয়া আছে। এই সবগুলো তোমরা একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ বিদ্যা ছাড়া উপায় নাই। দেখো আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেটটা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, আমরা জানি। এখানে ক্যালসিয়ামটা যে সাদা পদক্ষেপ করে। আর লাস্টে কি আছে, যে এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল। আচ্ছা, এক্স কারা? ও আচ্ছা, এটা তো এক্স, এক্স মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামটা হচ্ছে এক্স, আমি লিখে দিই, সোডিয়ামটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছিল ওয়াই, আর এটা ছিল পি, আর এটা ছিল কিউ। ওকে, এবার আসি যে এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল। তাহলে এক্স এর হাইড্রোক্সাইড মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় কি বলছে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো কে দুর্বল, এক্স দুর্বল নয় দুর্বল? এখানে এক্স এর হাইড্রোক্সাইড দুর্বল না, এটা তো হতে পারে না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি অনেক বেশি শক্তিশালী, তাই না? তাহলে এটা রং। আমাদের এই দুইটা কিন্তু কারেক্ট হয়েছে। ওকে, আমরা একটু অ্যান্সারটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, 1 2। তো পরের প্রশ্নগুলোতে উদ্দীপকে লক্ষ্য করো। আচ্ছা, নতুন একটা অঙ্ক দিছে। ওকে দেখি, উদ্দীপক লক্ষ্য করতেছি, প্রশ্ন উত্তর দাও। দিলাম প্রশ্ন উত্তর। টু ওয়েট, উদ্দীপক আগে পড়ে নিই। উদ্দীপকটা ছোট ছোট করে আগে লেখা, বুঝতেছো? যাই হোক, আমি পড়ে দিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 গ্রাম ধাতব ক্লোরাইড এ কে, এ কি জানে না, মানে এ কি জানার দরকার নেই আমার, এ কে দিছে। 300 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা হলে বিকার পাত্রটি ঠান্ডা অনুভূত হয়। আচ্ছা, এই উদ্দীপকটি পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন একটা পাইছি, একটার আগে উত্তর দেই। আচ্ছা দেখো, এই 45 গ্রাম 300 গ্রামে দ্রাবিত, তাহলে আমাদের কি করছে এখানে, যে দ্রাব্যতা বের করতে বলছে 100 গ্রামে। তাহলে এটা 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 খুব সিম্পলি তোমরা বের করবা। সেটা হচ্ছে এই যে দেখো, এই 45 যে ইয়াটা আছে, দ্রব্যটা আছে, তাকে একদম দ্রাবক দিয়ে ভাগ করে দাও, গুণ করে দাও এখানে 100। ওকে, ঠিকঠাক আছে তো? হ্যাঁ, 100 দিয়ে এটা কাটলে কত হয়? 3, 3 দিয়ে এটা কাটলে হয় 15। তাহলে হচ্ছে এই যে 15। হ্যাঁ 15। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্নটা। উদ্দীপক আছে, কি বলছে, যে দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত রেখে দ্রবণে গ্লাসিত করতে বা অধক্ষিপ্ত করতে হলে কি কি করতে হবে? দেখো এখানে ধাতব ক্লোরাইডের ব্যাপার আছে। তো যেহেতু ধাতব ক্লোরাইডের ব্যাপার আছে, চাপের কোনো কিন্তু ভূমিকা নাই। ওকে, আমাদের লাগবে কি, HCl মেশাতে হবে
এবং তাপমাত্রা কমাতে হবে। তাহলে HCl মেশাতে হবে এবং তাপমাত্রা কমাতে হবে। এর অ্যান্সার হবে 2 ও 3। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, চতুর্থ পর্যায়ের এ ও বি মৌলের, আচ্ছা চতুর্থ পর্যায়ে এটা মৌল রয়েছে, এ ও বি মৌলের লবণের দ্রবণে পৃথকভাবে পৃথকভাবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়, এ মৌলের লবণটি হালকা সবুজ পদক্ষেপ দেয়। ওকে, বি মৌলটি সাদা পদক্ষেপ দিল। উভয় পদক্ষেপ উত্তপ্ত করায় সাদা পদক্ষেপ পরিণত হলো। আচ্ছা, এই যে হালকা সবুজ, এখান থেকে কিন্তু আমরা এই যে ইয়ার একটা গন্ধ পাচ্ছি, হ্যাঁ, আয়রন। আয়রন কিন্তু এটা দেয়। এখন দেখো প্রশ্নগুলো একটু পড়ি, যে এ মৌলটির লবণের বেলায় প্রযোজ্য তথ্য কি? যে এ মৌলটির লবণ রক্ত শূন্যতা ওষুধ রূপে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা হতে পারে, কারণ হচ্ছে আমরা জানি যে রক্ত শূন্যতার ক্ষেত্রে যে আয়রন জাতীয় যে খাবারগুলো খেতে বলে, যে কচু কচু বা লতি যেগুলো বলে, তারপর হচ্ছে যেসব খাবার খেলে আয়রন বের হয়, বিটরুট আছে, তো আয়রন সমৃদ্ধ খাবার কিন্তু খেতে বলে। তো এটা হচ্ছে রক্ত শূন্যতা ওষুধ রূপে কাজ করতে পারে। হ্যাঁ, কাজ করে, এটা রাইট করি। এখন দেখো যে এর ইলেকট্রন বিন্যাসে ডি আছে, যেহেতু এখানে এটা আয়রন, যেহেতু এটা আয়রন, আয়রনের তো অবশ্যই ডি থাকবে, তাই না? আয়রনের ডি রয়েছে। এবং এই দ্রবণের আয়নটি যে অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে দ্রবণের সাথে রক্তলাল বর্ণ সৃষ্টি করে। কি বর্ণ? রক্তলাল বর্ণ সৃষ্টি করে। আচ্ছা, এইটার সাথে রক্তলাল বর্ণ সৃষ্টি করে, এটাও আয়রন সৃষ্টি করে, Fe3+, যেটা আবার আরেকটা করে সেটা হচ্ছে সাদা, এটার সাথে আরেকটা করে সাদা, যেটা কোনো দ্রবণ করে না, Fe2+। তো Fe2+ ও হচ্ছে সাদা, আর এ হচ্ছে রক্তলাল। ওকে, তাহলে কোনটা? তিনটাই তো রাইট এখানে, 2 3 ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তিনটাই সঠিক। পরের প্রশ্ন। আচ্ছা, এখন দেখো ওই প্রশ্নটাই, যে এখন এ তো গেল, এখন বি নিয়ে আমাদের কাজ। ওই প্রশ্নটাই কিন্তু, হ্যাঁ, বি মোলটি লবণের বেলা জানা তথ্যগুলো কি থাকে? বি মোলটা কি হতে পারে? দেখো যে বি মোলটা হচ্ছে সাদা পদক্ষেপ উৎপন্ন করে। সাদা পদক্ষেপ উৎপন্ন করে বি মোলটা হচ্ছে জিঙ্ক সাধারণত সাদা পদক্ষেপ উৎপন্ন করে। তাহলে জিঙ্ক মোলটি কি অবস্থান্তর মূল? না, জিঙ্ক তো অবস্থান্তর মূল না, কারণ জিঙ্কের কি হয়? জিঙ্কের 3D পূর্ণ থাকে, তাই না? জিঙ্কের কি হয়? 3D পূর্ণ থাকে, আর্গন 3D 10 4s 0। দেখো 3D 10 যেটা থাকে ওইটা কিন্তু অবস্থান্তর মোল হতে পারবে না, কারণ অবস্থান্তর মোল হইতে গেলে যে আমাদের 3D অরবিটালটা রয়েছে, এটা মানে 1 থেকে 9 মানে হচ্ছে অপূর্ণ থাকতে হবে জিনিসটা। আচ্ছা, এখন দেখো নিচের দুইটা অবশ্যই রাইট হবে, যেহেতু উত্তর এইভাবে দেওয়া আছে। তারপর দেখি যে হ্যাঁ, এটা একটা উভয়ধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইডগুলো উভয়ধর্মী অক্সাইড হয়, এটা তো জানো তোমরা। আবার দেখো জিঙ্ক মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি মেনে চলে। হ্যাঁ, ঠিকঠাক, আবহাওয়া নীতি অনুসারে তো চলতেছে ইলেকট্রন বিন্যাস। ওকে, এটাও রাইট। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? 2 ও 3। আমরা শেষের দিকে চলে আসছি। 163টা আমাদের আজকের 153টা চলছে, আর 10টা করলে এই চ্যাপ্টারটা আর কি আমাদের শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, An+ একটা আয়ন দেওয়া আছে, সেটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা রয়েছে, এটার সাথে বিক্রিয়া করে পদক্ষেপ দেয়। পদক্ষেপটি কি? লালচে বাদামি। লালচে বাদামি কপার। একটু আগে আমি এই যে ইয়ার স্যারের বই থেকে দেখালাম, এই যে হাজানাক স্যারের বই থেকে 186 নম্বর পেজে, এই দেখো নাকি, এই যে কপার 2+ পটাশিয়াম ফেরোসায়ানাইড লালচে বাদামি পদক্ষেপ সৃষ্টি করতেছে। হ্যাঁ, আমি তো এই হাজানাক স্যারের বই নিয়ে বসে আছি এখানে। আচ্ছা দেখো, তো লালচে বাদামি পদক্ষেপ সৃষ্টি করে, তাহলে এটা কি আছে? কপার। এখন কপার কি করে? কপার হচ্ছে আয়নের মোটে অবস্থান্তর। হ্যাঁ, এটা তো অবস্থান্তর, আমরা সবাই জানি। তো এটিতে 4টি শ্রেণীবেশ সংখ্যার জটিল আয়ন গঠন করে, হ্যাঁ, সেটা গঠন করতে পারে। তো এটি ডায়াম্যাগনেটিক ধর্ম না, এটা তো কখনোই না। আমরা জানি যে আয়রন বা কপার, এগুলো হচ্ছে
ফেরোম্যাগনেটিক, তাই না? ফেরোম্যাগনেটিকটা যে কপার তো হচ্ছে কপার কপার 2+, যাই হোক, তো কপার 2+, যেটাই হোক, তো এগুলো তো হচ্ছে অপূর্ণ ডি অরবিটাল থাকে, তো এটা তো হচ্ছে অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌল তো হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, তো এটা হচ্ছে না, তাহলে 1 আর 2। তো পরের প্রশ্ন চলো, যে ওই উদ্দীপকটা দেওয়া আছে যে অধক্ষেপটি সাদা বর্ণের হলে এ এন প্লাস আয়নটি হবে কি ধরনের? আচ্ছা, সাদা বর্ণের অধক্ষেপটি উৎপন্ন করে কোনটা? এটা তো সাদা বর্ণ করবে কোনটা? জিঙ্ক। জিঙ্ক মনে হয় সাদা, হ্যাঁ জিঙ্ক, এর সাথে জিঙ্ক সাদা বর্ণ অধক্ষেপ সৃষ্টি করে। এগুলো তোমরা হাজারি নকশার বইতে পেয়ে যাবা। আচ্ছা, এগুলো হাজারি নকশার থেকে বইতে তোমরা খুঁজে খুঁজে পড়ে নিও। হ্যাঁ, পরের প্রশ্ন, এক্স ধাতুটি শিখা পরীক্ষা সোনালী হলুদ বর্ণ সৃষ্টি করে, এটা কি ধরনের ধাতু? ধাতুটি হচ্ছে শিখা পরীক্ষা সোনালী হলুদ, এটা হচ্ছে সোডিয়াম, আমাদের খুবই পরিচিত একটা ধাতু। তো সোডিয়াম ধাতুটা হচ্ছে কোন ধরনের? ক্ষার ধাতু, যে গ্রুপ 1-এ থাকে, তো এটা অবশ্যই ক্ষার ধাতু, তাই না? তো উদ্দীপকটি লক্ষ্য করো, এবং লক্ষ্য করতেছি এক্স ধাতুটির শিখা পরীক্ষা ওই একই প্রশ্নের, একই উদ্দীপকের। এক্স ধাতুর আয়নের শনাক্তকারী বিকারক হিসেবে এই যে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা তো আমরা আমাদের সবচেয়ে পরিচিত একটা যে যৌগ, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা মনে রাখতে পারো। এটার ভিতর সবটু খালি অক্সিজেনে হচ্ছে 7, এই যে K2, তারপর H2, Sb2, শুধুমাত্র ওতে দেয় 7, ওতে গিয়ে 7, তাহলে এটা হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনার, এটার সাহায্যে আমরা এই যে সোডিয়াম ধাতুগুলো শনাক্ত করি। আচ্ছা, এটা আনসার দেখি। 158 নম্বর প্রশ্ন, এই একটা যৌগ দেওয়া আছে সোডিয়াম থায়োসায়ানাইডের দ্রবণ, এটা তোমরা একটু আগে করে আসলাম নাকি? দ্রবণটি লাল বর্ণের হলে এন আয়নটি কোনটি হবে? এই যে Fe3+, যেটা একটু আগে দেখে আসলাম, যে হ্যাঁ Fe3+, যে এটার সাথে লাল বর্ণ দেয় হচ্ছে ফেরিক যে আয়নটা রয়েছে, আর ফেরাস যেটা, ওটা কিন্তু আবার সাদা বর্ণের পদক্ষেপ দেয়, ওটা লাল হয় না। তো দ্রবণটি কোনো বর্ণের পরিবর্তন না হলে, ওই যে চলে আসছে, তাহলে বর্ণের পরিবর্তন না হলে কোনটা হবে? যে ওটা হচ্ছে Fe+, যেটা। এখন দেখো, আয়নের মোলের অবস্থান্তর মৌল, হ্যাঁ অবস্থান্তর মৌল, এটাও ঠিক আছে। ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, ফেরাস তো ডায়াম্যাগনেটিক না। 6 সন্নিবেশ সংখ্যা জটিল যৌগ গঠন করে, এটাও ঠিক আছে। তাহলে কি 1 ও 3 হবে? হ্যাঁ 1 ও 3। 1 ও 3 দেখো, এই যে ডায়াম্যাগনেটিক হবে না, আয়রন কিন্তু ডায়াম্যাগনেটিক না। আচ্ছা, পরের প্রশ্ন চলে যায় 160 নম্বর, আর মাত্র 3টা প্রশ্ন আছে। উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগটি এই যে গাঢ় নীল দ্রবণ তৈরি করে। গাঢ় নীল দ্রবণ তৈরি করে কোনটা? এই যে কপার, যেটা ছিল কপার 2+, এই যে আয়রন, এটাতে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু আসতেছে, যে শিখা পরীক্ষা বলো এবং আয়রন শনাক্তকরণ করো, এগুলো তোমরা অবশ্যই নোট করে একদম মুখস্থ করে ফেলবে। মুখস্থ না হলে দেওয়ালে ঝুলিয়ে রাখবা, প্রতিদিন পড়বা, এগুলো থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন কমন পড়ে। আচ্ছা, আবার চলে আসলো যে বি যৌগটি, আয়নটি কি হবে? সমতলীয় বর্গাকার, চতুস্তলিকীয়, এবং হচ্ছে প্যারাচুম্বকীয়। প্যারাচুম্বকীয় তো ঠিক আছে, তো সমতলীয় বর্গাকার ঠিক আছে, তো চতুস্তলিকীয় তো না। 1 ও 3, 1 ও 3। ওকে, পরের প্রশ্ন, আমার একটা উদ্দীপক চলে আসছে, কিন্তু উদ্দীপক তো দেখাই যায় না এখানে। আচ্ছা, আমি এঁকে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে কি কি ছিল, এই জায়গায় এল দেওয়া ছিল মৌল, আমি লিখে দিচ্ছি, মৌল ছিল, আর এখানে ইলেকট্রন বিন্যাস। ওকে, কি কি আছে? এল আছে, এনএস, লেখা তো আরো বাজে, NS1। এম এর মান কি দেওয়া ছিল? এন এর মান দেওয়া ছিল 3, কিউর মান দেওয়া ছিল, আচ্ছা ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, আমি এখান থেকে বলে দিচ্ছি।
ভালো লাগতেছে না। Okay. তো এখানে এন এর মান দেখো, এন এর মান কি কি দেওয়া আছে, এন এর মান হচ্ছে NS1, এটা হচ্ছে কি সোডিয়ামটা, সোডিয়ামটা থাকে NS1। আমি এখানে একটু লিখে দিই যে এল এর মানটা হচ্ছে সোডিয়াম। ওকে, আর এম এর মানটা দেওয়া আছে N3, N3 দেওয়া আছে। আচ্ছা, N3 আর কি, আর তো কিছু নাই, N3 দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না, ভুল বলো নাকি দেখি। বইটা আচ্ছা, ওই 3s টা উঠে নেয়। 3s মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, আমরা জানি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, হচ্ছে ম্যাগনেসিয়াম, এম এ ম্যাগনেসিয়াম সেটা তো দেওয়াই আছে। আর এখানে আছে কিউ, কিউ হচ্ছে 10 1 - 1, তার মানে হচ্ছে কপার, কিউ হচ্ছে কপার। ওকে, আর আর হচ্ছে ইন্টু N5 মানে হচ্ছে 17 ক্লোরিন। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লোরিন, আর এর মান Cl। আচ্ছা, এটা পেলাম, এটা মনে রেখো, সোডিয়াম ম্যাগনেসিয়াম কপার ক্লোরিন। এখন দেখবো যে উদ্দীপকে কোন মৌলের আয়নকে পটাশিয়াম ফেরাস আয়নের দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়। এই তো এটা তো চলে আসলো, এই যে কপারটা, হ্যাঁ, এটাকে পটাশিয়াম ফেরাস আয়নের দ্বারা শনাক্ত করা যায়। আচ্ছা, এটা তো মুছলে সব চলে যাবে, একটু মনে রাখি, সোডিয়াম ম্যাগনেসিয়াম কপার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে কোনটা হবে, এখানে কিউ, কিউ মানে ছিল কপারটা, কপারটাকে ফেরাস আয়ন দিয়ে শনাক্ত করা যায়। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেনটা একটু বলা আছে, এটা তো আবার লিখতে হবে, দেখি অপশন টপশন সব নিচে চলে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন 63 নম্বর, এটা করলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, তাই না? আচ্ছা, একটু দেখি কি কি বলা আছে, যে কিউ মোলটি হচ্ছে অবস্থান্তর মৌল, হ্যাঁ অবস্থান্তর মৌল, আমরা কিউ মোলটা দেখছিলাম, কিউ মোলটা ছিল হচ্ছে কপার, তাই তো? তাহলে কপার কি ছিল, কপার ছিল অবস্থান্তর মৌল, এটা তো একদম চিরন্তন সত্য। তো এল আর, এলটা ছিল কিন্তু সোডিয়ামটা প্রথমে, হ্যাঁ এল আর, তাহলে এটা হচ্ছে সোডিয়াম, আর আর এ ছিল ক্লোরিনটা, তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা MR2 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা ছিল পানিতে কম দ্রবণীয়। আচ্ছা হ্যাঁ, তো সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, একটা সুন্দর একটা আয়নিক যৌগ, এটা তো পানিতে অনেক ভালো দ্রবণীয়, তাই না? তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড চাইতে কম পানিতে দ্রবণীয়, এগুলো জানো, এগুলো খার টার যেই খড় পানি থাকে ওগুলোর ভিতরে থাকে। আর এল আর অপেক্ষা কিউ আর এর গলনাঙ্ক বেশি। এল আর কি জিনিস, এল আর তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক তো অনেক বেশি জানোই। আর কিউ আর, কিউ হচ্ছে কপার, কপার Cl2। আচ্ছা, তো কার গলনাঙ্ক বেশি এখানে, এখানে অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, যেহেতু আয়নিক, আয়নিক যৌগের কি হয় গলনাঙ্ক একটু বেশি হয়, তাই না? আয়নিক যৌগের গলনাঙ্ক একটু বেশি হয়। যেখানে কি সবই সঠিক, দেখি একটু দেখে নি, হ্যাঁ, না না, এটা একটু ভুল আছে, এখানে প্রথম দুটা ঠিক আছে, প্রথম দুটা ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক। ওকে, তো এই লাস্টেরটা ঠিক নাই, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অপেক্ষা কিউ আর এর গলনাঙ্ক, ও হ্যাঁ, ও আচ্ছা, এটা উল্টা বলছিল, আচ্ছা আমি বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি থাকে, আর কিউ আর, কিউ আর মানে কপার ক্লোরাইড, এটা গলনাঙ্ক কম, কিন্তু এখানে উল্টাটা বলছে যে এটা অপেক্ষা কিউ আর এর গলনাঙ্ক বেশি, এটা গলনাঙ্ক বেশি হতে পারে না, কারণ এটা হচ্ছে আয়নিক, আয়নিকের গলনাঙ্ক সবসময় বেশি হয়, তাই না? তো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এমনিতেও বেশি, তো এটা ভুল। তো এই ছিল এই যে গুণগত রসায়নের প্রায় 163টা অঙ্ক, যে এমসিকিউ, আমরা সবগুলো কিন্তু ধরে ধরে ব্যাখ্যা সহকারে বুঝাই দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো কোর্সে যুক্ত হওনি তারা কোর্সে যুক্ত হয়ে যাও, এই প্রতি চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা এক্সাম নিচ্ছি, তো এক্সামগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবা। ওকে, তো আজকের মতো এই ক্লাসটা শেষ হলো গুণগত রসায়নের। আমরা পরবর্তীতে অর্থাৎ 3-এ যে মূলের পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে ওই চ্যাপ্টারটা শুরু করবো। তো ওই চ্যাপ্টারে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আল্লাহ হাফেজ।